দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরাতে ঢাকার অদূরে হবে স্থায়ী কাঠামো, শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ। নিরাপদ মাংস ও ডিম উৎপাদন নিশ্চিত করা গেলে আগামী 5 বছরে রপ্তানির খাতায় নাম লেখাবে পোল্ট্রি খাত। 10 মাসে মেট্রো রেলের 65 ভাগ কাজ শেষ করতে চায় সরকার, আর পুরো প্রকল্প 22 মাসে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। আগামী 6 মাসের মধ্যে পুরানো ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীদের জন্য ঢাকার অদূরে স্থায়ী গুদাম ও শিল্পনগরী নির্মাণ করা হবে। সেই সঙ্গে প্রয়োজনীয়তা বিবেচনায় শিল্পাঞ্চলের কাছাকাছিও বেশ কয়েকটি রাসায়নিকের গুদাম নির্মাণের উদ্যোগ নেবে শিল্প মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়, যেখানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দুজনেই চুড়িহাট্টার দুর্ঘটনার জন্য সরকারি কর্মকর্তাদের দায়িত্ব অবহেলাকে দায়ী করেন। সৌরভ রহমানের রিপোর্ট। রাষ্ট্রীয় শোক প্রকাশের দিনে বৈঠকটাও সেই রাসায়নিক নিয়ে, যার আগুনে অঙ্গার হয়েছে ৬৭ প্রাণ, যেখানে ব্যবসায়ীরা ছাড়াও যোগ দিয়েছিল আবাসিক এলাকায় এমন বিপজ্জনক বাণিজ্য যাদের ঠেকানোর কথা ছিল। তাই বৈঠকের শুরুতেই রাজুক, সিটি কর্পোরেশন আর বিস্ফোরক অধিদপ্তরের মতো সংস্থাগুলোর উপর ক্ষোভ ঝাড়েন সরকারের মন্ত্রীরা। আপনারা এখন তৎপর হচ্ছেন, এখন আগে কোথায় ছিলেন? আপনারা কেন ভিজিট করেননি? ওনারা ব্যবসায়ীরা লাইসেন্সের ব্যবসা করছে, আপনারা এগুলো লাইসেন্সের ব্যবসা করতে দেন কেন? কেন আগে গেলেন না কেন? আপনার তো প্রতি মাসে মাসে আপনাদের ভিজিট করার কথা। তো কাজে আপনার সরকারি কর্মচারীরা যারা রয়েছেন, আপনারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতেন তাহলে এই কাজটি কি কাজে হতো না। এখানে ব্যবসায়ী সম্প্রদায়েরকেও সচেতনতা দরকার আছে। তাদেরও যখন ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে তখন আমরা সজাগ। এই যে এখানে ব্যর্থতা শুধু একার না, এই যে আমরা এই সমস্যাগুলি সবাই জানি, আমরা এটাকে চাপা দিয়েছিলাম। যদিও দুর্ঘটনার পরে পুরনো ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরিয়ে নেয়ার উদ্যোগ শুরু হয়েছে, কিন্তু কোথায় হবে ওই এলাকার ৪,৫০০ গুদামের নতুন ঠিকানা? শিল্প মন্ত্রণালয় বলছে, কেমিক্যাল শিল্প নগরীর জন্য কেরানীগঞ্জের ব্রাহ্মণকীর্তায় বরাদ্দ করা 50 একর জমিতে সবার সংকুলান হবে না। তাই নতুন করে আরও 150 একর জমি খোঁজা হচ্ছে এর আশেপাশে। জমি ভরাটের কাজ শেষ হলে শিগগিরই বরাদ্দ দেয়া হবে প্লাস্টিক শিল্পনগরীর প্লটও। আগামী 6 মাসের মধ্যে আপনারা যাতে আপনাদের গোডাউন নির্দিষ্ট জায়গায় আপনারা নিয়ে যেতে পারেন, কেমিক্যাল গোডাউন, আমরা সেটা ইনশাল্লাহ আমরা আগামী 6 মাসের মধ্যে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা জায়গায় ইনশাল্লাহ দেবো, দিন রাত কাজ করে আমরা দেবো। প্লাস যারা এটা ইন্ডাস্ট্রি রিলেটেড কেমিক্যাল যেগুলি আছে, যার যার সংস্থান, যেমন চামড়া ব্যবসায়ীরা বলেছে যে আমাদের চামড়া শিল্প যেখানে করেছি তার রিলেটেড হলে ওখানে চলে গেল। আদার্স যারা ডাইং, ফিনিশিং, এরকম বিভিন্ন পর্যায়ে এটার জন্য প্রচলিত নীতিমালা যেগুলো আছে সেগুলো আমরা তোয়াক্কা করব না। দিস ইজ স্টেট ইমার্জেন্সি। তবে সেই পর্যন্ত পুরনো ঢাকার রাসায়নিক গুদামগুলোর ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। তবে ব্যবসায়ীদের যেন অহেতুক হয়রানি করা না হয় সেদিকেও সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় বৈঠক থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নিরাপদ মাংস ও ডিম উৎপাদন নিশ্চিত করা গেলে আগামী 5 বছরের মধ্যে পোল্ট্রি খাত রপ্তানির খাতায় নাম লেখাবে, এমন আশাবাদ জানিয়ে ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ বলছে, এর জন্য অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে আনতে হবে পোল্ট্রি শিল্পে। 5 মার্চ থেকে ঢাকায় শুরু হতে যাওয়া 11তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। বাংলাদেশের মানুষের পুষ্টি চাহিদার বড় অংশ আসে মুরগির মাংস ও ডিম থেকে। সরকারি হিসেবে বর্তমানে দেশের মাথাপিছু মুরগির মাংস খাওয়ার পরিমাণ 6.3 কেজি। গেল 6 বছরে যা বেড়েছে 83 ভাগ। এই সময়ে ডিম খাওয়ার পরিমাণও বেড়েছে 90 ভাগের মতো। এফও তারা কিছু প্রিডিক্ট করেছে যে আমরা যদি 2050 সালের মধ্যে আমাদের যে ডিমের যে চাহিদা হবে সেটা 60 থেকে 70% কনজাম্পশন ইনক্রিজ করবে, এবং পোল্ট্রি মিটের ক্ষেত্রে তারা বলেছে যে 170% ইনক্রিজ করবে। ইট ইজ এ হিউজ। সেই চাহিদা মেটাতে উৎপাদনও বাড়াচ্ছেন খামারিরা। বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে আসছে দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান। বাণিজ্যিক খামারের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 90,000-এ, আর পোল্ট্রি খাদ্য তৈরি করছে 2 শতাধিক প্রতিষ্ঠান। সব মিলিয়ে এ খাতে বিনিয়োগ ছাড়িয়েছে 35,000 কোটি টাকা। তবে উৎপাদন বাড়লেও এখনও নিরাপদ হয়নি সব খামার ও ফিড প্রতিষ্ঠানের মাংস, ডিম ও খাবার। আইন অনুযায়ী কিন্তু যে মানুষের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছুর উপাদান এই পশু খাদ্যে ব্যবহার করা বেআইনি। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী ট্যানারি বর্জ্য থেকে পোলট্রি ফিড তৈরির অপচেষ্টায় লিপ্ত থাকে।
তাদেরকে ধরার জন্য কিন্তু আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা সবসময় ড্রাইভ দিয়ে থাকি। অবশ্যই অ্যান্টিবায়োটিকের কনজাম্পশন কমাতে হবে, অবশ্যই প্রপার ভেটেরিনারি প্র্যাকটিস লাগবে, অবশ্যই প্রপার নীতিমালা লাগবে। অ্যান্টিবায়োটিকের ব্যাপারে এখনো ড্রাগস থেকে বিশেষ করে আমাদের মুরগি বা গরু এদের জন্য সঠিক পূর্ণাঙ্গ নীতিমালা কিন্তু এখনো নাই। যদিও অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে এরই মধ্যে কাজ শুরু করেছে সরকার। বিজ্ঞানসম্মত উপায়ে মাংস ও ডিম উৎপাদনে প্রান্তিক খামারিদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ ও সহায়তাও। ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বলছে, খাতটিকে শতভাগ নিরাপদ করা গেলে আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে মুরগির মাংস ও ডিম। ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ পোল্ট্রি এক্সপোর্ট করবে। ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে ভালো মানের পোল্ট্রি সব জায়গার থেকে হবে। ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে একটা উল্লেখযোগ্য সংখ্যক গ্রামীণ খামারিরা অনেক উন্নত মানের পোল্ট্রি ফার্মিং শিখবে এবং তারা সেই অনুযায়ী প্রডিউস করবে। এই সব ড্রিম নিয়ে আমরা কাজ করছি। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ৭ই মার্চ থেকে বসুন্ধরা কনভেনশন হলে শুরু হচ্ছে ৩ দিনের আন্তর্জাতিক পোল্ট্রি শোর ১১তম আসর। এর আগে ৫ই মার্চ থেকে ঢাকায় চলবে ২ দিনের পোল্ট্রি সেমিনার। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আগামী ১০ মাসে মেট্রো রেলের প্রথম পর্যায়ের ৬৫ ভাগ কাজ শেষ করতে চায় সরকার, আর পুরো MRT-6 প্রকল্প বাস্তবায়ন করতে চায় ২০২০ সালের মধ্যে, যদিও কাজ বাকি ৮০ ভাগই। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। উত্তরা তৃতীয় পর্যায় থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের ১২ কিলোমিটার অংশের কাজ চলছে পুরোদমে মূল অবকাঠামো নির্মাণের। হিসেব বলছে এখন পর্যন্ত প্রথম পর্যায়ের কাজের অগ্রগতি ৩৫ ভাগ, অর্থাৎ ৬৫ ভাগ কাজই এখনও বাকি রয়েছে। যদিও আগামী ১০ মাসের মধ্যেই পুরো কাজ শেষ করতে আশাবাদী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রুট ৬-এর প্রায় ২.৫ কিলোমিটার ভায়াডার দৃশ্যমান হয়েছে। উত্তরা থার্ড পেজ থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ ইনশাল্লাহ আগামী ডিসেম্বর মাসেই শেষ হবে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে, যেখানে স্টিল স্ক্রু পাইল ড্রাইভিংয়ের কাজ উদ্বোধন করলেন সেতুমন্ত্রী। সব মিলিয়ে এখন পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের সার্বিক অগ্রগতি ২১ ভাগ। বাকি প্রায় ৭৯ ভাগের নির্মাণ কাজ আগামী ২২ মাসের মধ্যে শেষ করার কথা জানান মন্ত্রী। MRT লাইন 6-এর পুরো কাজ বাংলাদেশ ব্যাংক পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে শেষ হবে, মানে পুরো কাজটাই সম্পন্ন হবে ২০২০ সালের ডিসেম্বর মাসে। মেট্রো রেলের জন্য প্রয়োজনীয় কোচ নির্মাণের কাজ শুরু হয়েছে জাপানে, যা ট্রেনের আকার পেতে শুরু করবে আসছে এপ্রিলে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইস্ট ওয়েস্ট ইকোনমিক জোনে ২০০০ কোটি টাকার বেশি অর্থ বিনিয়োগ করতে চায় বসুন্ধরা গ্রুপ, যার চূড়ান্ত লাইসেন্স দিল বেজা। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বেজা কার্যালয়ে বসুন্ধরা গ্রুপের কাছে লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে সবার জন্য বিনিয়োগ উন্মুক্ত রাখার আহ্বান জানায় বেজা। কেরানীগঞ্জ উপজেলার বুড়িগঙ্গা নদীর তীরে তৈরি হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইস্ট ওয়েস্ট ইকোনমিক জোন। প্রায় ১০২ একর এলাকা জুড়ে গড়ে তোলা হবে এই অর্থনৈতিক অঞ্চলটি, যার উদ্যোক্তা দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। সোমবার বেজা কার্যালয়ে যার চূড়ান্ত লাইসেন্স প্রদান করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। বসুন্ধরা বলছে, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটিতে বিনিয়োগের পরিমাণ হবে প্রায় ২৬ কোটি মার্কিন ডলার, যেখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, LPG সিলিন্ডার, এডিবল অয়েল, বিটুমিন ও প্যাকেজিং শিল্প কারখানা গড়ে তোলা হবে। আমাদের এখন এট দ্য মোমেন্ট বসুন্ধরা গ্রুপ উই আর এমপ্লয়িং ওভার 40,000 মতো লোক, উই আর হ্যাভিং ডাইরেক্ট এমপ্লয়মেন্ট। আশা করি ওয়ান্স আমাদের ইকোনমিক জোনগুলি যখন অ্যাক্টিভেটেড হবে, উই আর হোপিং ক্লোজ টু 1 থেকে 1.5 লাখের মতো। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য ইস্ট ওয়েস্ট অর্থনৈতিক অঞ্চলটিতে দ্রুত গ্যাস, বিদ্যুৎ, পানি সহ অবকাঠামো সুবিধা দেওয়ার আশ্বাস দেন বেজা চেয়ারম্যান। সেই সাথে সেখানে বসুন্ধরা গ্রুপ ছাড়াও দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এইটা মাথায় রেখে যদি কেউ প্রাইভেট ইকোনমিক জোন করে, তাহলে এটা ভবিষ্যতে সমস্যা সৃষ্টি হবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার উন্নয়নের সুফল আমি যেমন ভোগ করব, তেমনি অন্য উদ্যোক্তাদের সাথে শেয়ার করতে হবে। সেখানে যাতে বিদেশি অন্য উদ্যোক্তারা আসতে পারে এবং দেশীয় কয়েকটা শিল্প প্রতিষ্ঠানও যেখানে সেটা হতে পারে, সেই সুযোগটা কিন্তু রাখতে হবে। দেশের ১০ম অর্থনৈতিক অঞ্চল হিসেবে বেজার লাইসেন্স পেল ইস্ট ওয়েস্ট অর্থনৈতিক অঞ্চলটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
দুর্নীতি দমন কমিশনের তৎপরতার কারণে এ পর্যন্ত দুর্নীতিবাজদের প্রায় ৩.৫ কোটি টাকা বিভিন্ন ব্যাংকে জমা হয়েছে বলে জানিয়েছেন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সোমবার কমিশন কার্যালয়ে দুদকের ২০১৯ সালের কৌশলপত্র নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, কমিশন কাজ করছে, কিন্তু এর ভাবমূর্তি উজ্জ্বল নয়। কমিশনের ফরেনসিক অনুসন্ধানের সক্ষমতার তাগিদ দিয়ে বক্তারা বলেন, ব্যাংকিং খাতে দুদকের তৎপরতা বাড়ানো জরুরি। কমিশন চেয়ারম্যান নিজেদের কিছু ব্যর্থতার কথাও স্বীকার করেন তার বক্তব্যে। ব্যাংকিং খাতে যত মামলা হয়েছে সম্ভবত এত মামলা আর কোনো খাতে হয়নি, এবং আমার একটি থাম হিসাবে ব্যাংকিং খাতে মামলার কারণে এবং চার্জশিট না হওয়ার কারণে না হলেও ৩ থেকে ৪ হাজার কোটি টাকা নগদ জমা পড়েছে ব্যাংকে ভয়ে। এখন চার্জশিট দেওয়ার মানেই হচ্ছে বিচারিক প্রক্রিয়া চলে গেলাম। টানাভাব ফিরতে শুরু করেছে ঢাকা শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৭৫৫-তে। বেচা কেনা হয়েছে ৭১৮ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৬৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেটে মূল সূচক ডিএসইএক্স আজকে দিন শেষে প্রায় ৪২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,৭৫৬ পয়েন্ট অবস্থান করছে। একই সাথে সরিহা ইন্ডেক্স ডিএসইএস প্রায় ৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩২০ পয়েন্টে দিন শেষ করেছে। আর ব্লুচিপ ইন্ডেক্স ডিএস30 দিন শেষে প্রায় ২০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২০১৬.৭ পয়েন্টে দিন শেষ করেছে। আজকে মার্কেটে মোট ৭১৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে শতকরা প্রায় ২৪ ভাগ বেশি। মোট লেনদেনের প্রায় ৫৪ ভাগই এসছে 4টি বড় সেক্টর থেকে। ব্যাংক সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা ১৬ ভাগ, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা ১৪ ভাগ, ফিউয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা ১৪ ভাগ এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা ১০.৫ ভাগ। আজ মার্কেটে বড় সেক্টরগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন সেক্টর শতকরা ৩ ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে, ব্যাংক সেক্টর শতকরা ২ ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে, আর লাইফ ইন্স্যুরেন্স সেক্টর শতকরা ১.১ ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে। তবে এর বিপরীতে টেক্সটাইল সেক্টর শতকরা ০.৮ ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর শতকরা ০.৭ ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে, আর মিসেলানিয়াস সেক্টর শতকরা ০.৫ ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে। ভাঁজ করা পর্দার স্মার্টফোন বাজারে আসার আগে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। স্যামসাংয়ের পর এই প্রতিযোগিতায় যোগ দিল চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আগেই যার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। ফোনটির দাম রাখা হয়েছে $২৬০০। বাংলাদেশি শুল্কসহ যা কিনতে গুনতে হবে প্রায় ৩ লাখ টাকা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বদলে যাচ্ছে হ্যান্ডসেটের আকার, বদলে যাচ্ছে চিরচেনা পর্দার ধরন। ভাঁজ করা অবস্থায় দেখতে স্মার্টফোনের মতো, আর খুলে ফেললেই রূপ নিচ্ছে প্রশস্ত পর্দার ট্যাবলেটে। নতুন যুগের এই ফোন বাজারে আনার প্রতিযোগিতায় এবার যোগ হলো চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। Huawei Mate X, we bring you the future of design, the future of technology. ভবিষ্যৎ মোবাইল প্রযুক্তির এই লড়াইয়ে হুয়াওয়েকে টেক্কা দিতে হচ্ছে হ্যান্ডসেট বাজারের শীর্ষত্বের মুকুট ধরে রাখা স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ডের সাথে। ভাঁজ করা অবস্থায় মেইটের আকার ৬.৬ আর খুলে ফেলা অবস্থায় ৮ ইঞ্চি। দুই অবস্থাতেই পর্দার আকারে মেইট এক্স বড় ফোল্ডের চেয়ে। It's 8 inch. The display ratio is 8 to 7.1. So it's really the fabric, a large screen. ভাঁজ করা মেইট এক্সের পুরুত্ব ১১ মিলিমিটার, যা ১৭ মিলি স্যামসাংয়ে। দুই দিকে পর্দা থাকায় সামনে পেছনে ৩টি করে গ্যালাক্সি ফোল্ডে মোট ৬টি ক্যামেরা রয়েছে। মেইট এক্সে যা ৩টি শুধু এক পাশেই আছে 5G সুবিধাও। The Kirin 980 and the Balong 5000 working together on this phone, we can give the world's fastest 5G phone smartphone. দুই ফোনেরই ধারণ ক্ষমতা 512 জিবি হলেও র্যামের দিক থেকে গ্যালাক্সি ফোল্ড 12 জিবির, যা 8 জিবি মেইট এক্সে। হুয়াওয়ে তাদের নিজস্ব কিরিন 980 প্রসেসর ব্যবহার করেছে ফোনটিতে। রয়েছে দুটি ব্যাটারি, মোট 4500 mAh ক্ষমতার। মেইট এক্স কিনতে গুনতে হবে $২৬০০, যা স্যামসাং ফোল্ডের চেয়েও প্রায় $৬৫০ বেশি। You may feel that so much is a new technology in the innovation here. Currently the cost is very expensive. We are trying to make the cost down. But the country is it's really a lot of new technology inside this. বিশ্ব মোবাইল প্রযুক্তির সবচেয়ে বড় এই আয়োজনের প্রাক সংবাদ সম্মেলনে নজর কেড়েছে আরেক প্রতিষ্ঠান এলজিও।
তবে ভাঁজ করা নয়, তারা নিয়ে এসেছে দুটি আলাদা পর্দার এই স্মার্টফোন। So we found a way to nearly double the size of the screen to give you the flexibility to enjoy content and multitasking like never before. যা বাজারে আসবে বছরের প্রথমার্ধেই। ফয়সাল শুভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।